আমরা একটি অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা পেয়েছি, আমরা যদি অর্থনীতিতে ফেল করি তাহলে মনে করবেন আমাদের সামগ্রিক ফেল হবে, আপনাদেরও ফেল হবে এটা, এবং সেখানে ফ্যাসিবাদের একটা জয়লাভের সুযোগ দেখা দিবে। ইসলাম দেখলে তার নিজের সম্পত্তি মনে করতে হবে। বাজেটেও যদি কোনো ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয় সেটাও যদি তার নিজের সম্পত্তি মনে করে, এই দুধভাতে উৎপাদটা সৃষ্টি করে। উত্তরাধিকার সূত্রে যে সমস্যাগুলো আমরা পেয়েছি, যে অর্থনীতিতে এখন চলছে একটা উচ্চ মূল্যস্ফীতি, এটাগুলো আমরা সব উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তারপরে বিনিয়োগে একটা স্থবিরতা চলছে, ব্যাংকিং খাতে চলছে দুর্বলতা এবং ব্যাংক দখলের একটা প্রবণতা আমরা দেখছি, এবং কর্মসংস্থান একটি চ্যালেঞ্জের মুখে। ঠিক এরকম একটা বাস্তব পরিস্থিতিতে আমাদের এই নতুন সরকার যে 9,38,000 কোটি টাকার বাজেটটি দিল, এই বাজেটটির যদি বিশ্লেষণ করা হয় তাহলে অবশ্যই সরকার এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ দিতেই হয়। কারণ আমরা এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েই আমরা এই বাজেটটি দিচ্ছি। মনে রাখতে হবে, বাজেট শুধুমাত্র একটা অর্থনৈতিক হিসাব বা আয় ব্যয়ের হিসাব না। বাজেট ইজ নট মিয়ারলি এ আপনার ইকোনমিক ডকুমেন্ট, ইট ইজ এ পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড অলসো ইট রিফ্লেক্টস পলিটিক্যাল পার্টিস কমিটমেন্ট। এই বাজেটে থাকে, এটা একটা রাজনৈতিক দলিল। এই বাজেটের সবচেয়ে আমার কাছে ইতিবাচক যে দিকগুলো, সেটা হলো যে এই বাজেটে কিন্তু দেখেন যে উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে। উন্নয়ন ব্যয় বৃদ্ধি করা হয়েছে, প্রায় 3,16,000 কোটি টাকা হলো উন্নয়ন ব্যয় হবে। তার মধ্যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট রেখেছে আমি দেখলাম প্রায় 3 লক্ষ কোটি টাকা। এর ফলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতি থেকে যা একটা প্রবৃদ্ধিতে আনবে। এটা হলো বাজেটের একটা আমি দেখলাম ইতিবাচক দিক। দ্বিতীয় একটা ইতিবাচক দিক দেখলাম যে বাজেটে আমাদের দেশে এখন মূল্যস্ফীতি হচ্ছে, সেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য 7.5% কমিয়ে আনতে হবে এই মূল্যস্ফীতিকে। আমি বাজেটটা পড়ে যেটা দেখলাম, এটা কিভাবে করবে সেটাও বাজেটে আপনি দেখেছে যে বাজারে যে অতিরিক্ত লিকুইডিটি বা তারল্য থাকে সেটাকে নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রানীতি এবং আমাদের সরকারের রাজস্ব নীতির একটা সমন্বয়ের মাধ্যমে এইটা করা হবে। সবচেয়ে বড় জিনিস, মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের যে নিত্য পণ্য, চাল ডাল মাছ তেল আলু পেঁয়াজ রসুন, এই সমস্ত জিনিসের উৎস কর এবং আমদানি কর কমানো হয়েছে। তার ফলে মূল্যস্ফীতি কমতে বাধ্য হচ্ছে। আরেকটি বাজেটে ইতিবাচক দিক হলো যে ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট, বিনিয়োগ এবং রপ্তানি। আমি দেখলাম যে এই বিনিয়োগ বৃদ্ধি করবার জন্য আমাদের এই সরকার ব্যবসা পরিচালনা সহজ করবার জন্য যেমন লাইসেন্স, তার অনুমোদন, তার নিয়ন্ত্রণ, এগুলো খুব সহজ করে দিয়েছে এবং কর ব্যবস্থা সহজ করা হয়েছে। ব্যাংকিং ও সরকারি অর্থ ব্যবস্থার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে এই বাজেটে। বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজ করা হয়েছে, এটা আমাদের বিনিয়োগকে আকৃষ্ট করবে। বিনিয়োগকারীদের সমস্ত প্রশাসনিক বাধা দূর করা হয়েছে এই বাজেটে। ব্যাংকিং খাতে সুশাসন বৃদ্ধি করা হবে। এখন যদি আপনি ব্যাংকিং খাতে আমরা বলছি সুশাসন বৃদ্ধি করা হবে, একটা ব্যাংক কিভাবে পরিচালিত হবে, তাও যদি তার চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, সেটা ওখানে যদি আপনার কোনো রাজনৈতিক দল মতলববাজি করে গ্রাহকদের মধ্যে একটা সমন্বয় করে মব সৃষ্টি করে, তাহলে তো ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা আপনার সম্ভব হবে না। আজকেও দেখলাম যে ইসলামী ব্যাংকের সামনে কতিপয় চিহ্নিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা গ্রাহকদের সমন্বয় করে ব্যাংক ওইখানে বিশৃঙ্খলা তৈরি করছে। এবং আজকে প্রথম আলো পত্রিকা পড়ে আমি দেখলাম যে সরকার এই ব্যাংককে পরিচালনার জন্য প্রায় 2,500 কোটি টাকা প্রণোদনা দিয়েছে, অথচ একটি চিহ্নিত রাজনৈতিক দল
তাদের গ্রাহক সংখ্যা, তাদের যত গ্রাহক আছে তাদের সেখান থেকে টাকা উত্তোলন করার একটা হিড়িক পড়েছে। এই ব্যবস্থা তো ব্যাংকিং প্রশাসন ঠিকভাবে চলতে পারে না। আমি অনুরোধ করব যে এইভাবে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিবেন না, কারণ আমরা একটি অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা পেয়েছি, আমরা যদি অর্থনীতিতে ফেল করি তাহলে মনে করবেন আমাদের সামগ্রিক ফেল হবে, আপনাদেরও ফেল হবে এটা, এবং সেখানে ফ্যাসিবাদের একটা জয়লাভের সুযোগ দেখা দিবে। সুতরাং এই ব্যবস্থাটা ঠিক করতে হবে। সরকার রপ্তানি আয় বৃদ্ধি করবার জন্য দেখেন আমাদের আপনার রেডিমেড গার্মেন্টস আছে, এর বাইরেও আরো রপ্তানি খাত বাড়ানো যায় কিনা, এবং এই রপ্তানি খাত বাড়ানোর জন্য কাঁচামাল আমদানিতে সরকার অনেক আপনার ব্যয় কমিয়েছে, অনেক ট্যাক্স কমিয়েছে। এজন্য আমি বলছি যে মাননীয় সদস্য, আপনাকে আর 4 মিনিট সময় বাড়ানো হলো, ধন্যবাদ। দেখেন, আমি এখন একটা কথা বলতে চাই যে আমি দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নির্বাচিত হয়েছি। আমার এই অঞ্চলে আপনার স্যালাইন ওয়াটার এবং পানিতে প্রচণ্ড আয়রন রয়েছে। আমাদের সবাই সেখানে মানুষ একটা অস্বাস্থ্যজনক অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে পরিবেশকে এবং পানিকে সুন্দর করবার জন্য এই বাজেটে কোনো অর্থ বরাদ্দ করা হয়েছে কিনা। একই সাথে আমাদের এলাকার দুটো বিখ্যাত নদী, রূপসা নদী আর ভৈরব নদী, এই নদীর তীরে, এই নদী কিন্তু অনেক প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক। অনেক প্রাচীন সভ্যতা ওখানে গড়ে তুলেছে, অনেক মানুষ বসবাস করে, এ নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু এই নদী আজকে ভরাট হতে চলেছে। এই নদীগুলো খনন করার জন্য, রূপসা এবং ভৈরব নদী খনন করার জন্য সরকারের বাজেটে কোনো বরাদ্দ আছে কিনা এটা আমি দেখতে পাইনি। আর একটা হলো, আমাদের খুলনা ছিল একসময় শিল্পাঞ্চল, শিল্পনগরী বলা হতো। আমাদের সমস্ত পাটকলগুলো বন্ধ হয়ে গেছে। আমি গতকাল এলাকায় ছিলাম, বিভিন্ন পাটকলে যে নিজের কাছেও খারাপ লেগেছে। এই পাটকলগুলোকে আপনারা বেসরকারি খাতে লিজ দিচ্ছেন, সেই বেসরকারি ব্যক্তিগুলো কি পাটকলগুলো কি আবার পাটকল নির্মাণ করবে না অন্য কিছু করবে? আমি মনে করি এই পাটকলগুলোকে একটা ইকোনমিক জোন হিসেবে ঘোষণা করে সেখানে পাটজাত পণ্য রপ্তানির ব্যবস্থা করা হোক আমাদের এই। এবং আমাদের খুলনার একটা বন্দর রয়েছে মোংলা পোর্ট, এই মোংলা পোর্ট কেন্দ্রিক কোনো শিল্প করিডোর গড়ে তোলা যায় কিনা এবং এই বাজেটে তার কোনো আভাস আছে কিনা। তারপরে আমাদের উপকূলীয় অঞ্চলে, আমরা কিন্তু উপকূলে বসবাস করি, এখানে জলবায়ু অভিযোজন যে তহবিল, এখানে সেই রকম কোনো তহবিল রাখা হয়েছে কিনা আমি সরকারের কাছে বলবো যে এইসব বিষয়ে যদি দৃষ্টি দেন। এবং আমাদের এই বাজেটকে বিরোধী দল যেভাবে অবমূল্যায়ন যেভাবে কথাবার্তা বলছেন, তাহলে তো আমাদের এখানে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। আপনারা বাজেটের খারাপ দিক ভালো দিক বলুন, আমরাও খারাপ দিক ভালো দিক বলি, কিন্তু আপনারা এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন। সেই আখতারুজ্জামান ইলিয়াসের একটা উপন্যাস, একটা ছোট গল্প ছিল, দুধ ভাতে উৎপাত। এখন আমাদের দেশের মানুষ প্রায় 90% ইসলাম ধর্মের মানুষ, 90% লোক ইসলাম ধর্মের মানুষ, এবং একটা শান্তিপ্রিয় ধর্ম। অর্থাৎ দুধ ভাতের মতো পরিস্থিতিতে আমরা বসবাস করি, সবাই সম্প্রীতির মাধ্যমে, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে বসবাস করি। কিন্তু আমি দেখলাম আমাদের বিরোধী দল এই দুধ ভাতে উৎপাত সৃষ্টি করে কিভাবে। যখনই কোথাও ইসলাম নাম দেখে সেটা মনে হয় তার ব্যক্তিগত সম্পত্তি। ইসলামী ব্যাংক দেখলে তাদের মনে হয় আমার ব্যক্তিগত সম্পত্তি, ইসলাম দেখলেই তাদের মনে হয় ব্যক্তিগত সম্পত্তি। আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বললেন, আমরা সবাই নেকাব হেজাব আমরা সবাই পড়ি, আমাদের মুসলমানদের অনেকেই পড়ে অনেকেই পড়ে না। ইসলামে কোনো ড্রেস কোড আছে কি নেই এটা আমাদের তাদের কাছে কোশ্চেন, কিন্তু হেজাব আমাদের সবাই, ইসলাম হয়তো ম্যান্ডেটরি। আমাদের মাননীয় সংসদ বলছেন আপনার রম্য করে, আমি তো চিনতে পারলাম না, বা তার বন্ধুর ওয়াইফ। মাননীয় সদস্য এই ব্যাপারে অ্যাড্রেস করবেন না, অলরেডি আমরা একটা ডিসিশন দিয়েছি। প্লিজ আপনি অন্য কিছু থাকলে বলেন, আর না হলে বক্তব্য শেষ করেন। উৎপাত সৃষ্টি করছে যে ইসলাম দেখলে তার নিজের সম্পত্তি মনে করতে হবে,
বাজেটে যদি কোনো ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয় সেটাও যদি তার নিজের সম্পত্তি মনে করে, এই দুধ ভাতে উৎপাদ যা সৃষ্টি করে, তারা কিন্তু আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে আগামী। ধন্যবাদ মাননীয় সদস্য।